আচ্ছা, আমার এখানে আমি যখন জুমে লগ ইন করি, আমার আইডি দিয়ে আমার লগ ইন করা আছে। তো তখন আসে প্রথম হচ্ছে হোম, ঠিক আছে? তো আমি এরপরে চলে যাই, এখানে মিটিং একটা অপশন আছে, এই মিটিংটাতে। মিটিং এ যাওয়ার পর আমার এখানে ক্লাস সিরিয়াল বাই কিন্তু মিটিং আইডি করা আছে। এটা আপনাদের ক্ষেত্রেও আছে, ঠিক আছে? আপনাদের ক্ষেত্রে এভাবে করে মিটিং আইডি গুলো করা আছে। মিটিং আইডি থেকে আপনারা জাস্ট ক্লাসগুলো সিলেক্ট করে ওই ক্লাসে জয়েন করতে পারবেন। ঠিক আছে? যেমন এখানে ক্লাস 2 পরে ক্লাস 3, এখানে 3, তারপরে 4, 5, 6 এভাবে করে মিটিং আইডি গুলো হয়েছে। তো এই ক্লাসটাতে আপনারা ভাবে করে লগ ইন করে অটোমেটিক আসতে পারবেন, ক্লাসে জয়েন করতে পারবেন। মিটিং আইডি সেক্ষেত্রে দরকার হবে না, শুধু দরকার হবে আপনাদেরকে জুমে লগ ইন করা থাকতে হবে। ওকে, আপনাদের জুমে লগ ইন করা থাকলেই হয়ে যাবে। সেখানে যে আইডিটা, ওইটা দিয়ে যদি আপনার জুমে লগ ইন করা থাকে সেখানের ওই ইমেল অ্যাড্রেস দিয়ে, তাহলে সেক্ষেত্রে আপনার এখানে জুমের মধ্যে আপনার ক্লাসগুলো সব চলে আসবে। আমি এখান থেকেই লগ ইন করি, আমি ওয়েবসাইট থেকে লগ ইন করি না। ঠিক, আমি জুম থেকে করি। জুম থেকে করাটা বেশি ইজি। আপনার যেই ক্লাস, আপনি সেই ক্লাসে শুধু লগ ইন করলেই হয়ে যাবে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি আমাদের মেইন ক্লাসে। আপনারা আজকে পরে যাতে এই জিনিসটা নিয়ে আর কোনো ধরনের কনফিউশন না থাকে যে কিভাবে ক্লাসে জয়েন করবো বা এই রকমের কোনো কিছু। তো এটা হচ্ছে জুম থেকে লগ ইন করলে আপনাদের জন্য অনেক 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 ইজি হবে। ঠিক আছে? তো আমি চলে যাচ্ছি, আমাদের আজকের ফার্স্ট টপিক হচ্ছে ট্যাবল। ওকে, ট্যাবল ক্রিয়েট করা মানে ছক ক্রিয়েট করা। আমরা যে ছক দেখি বিভিন্ন জায়গায়, বিভিন্ন কিছু ছক, এই ছকগুলো এইচটিএমএল কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাই হচ্ছে আজকে আমরা দেখব। তো প্রথমে ট্যাবলের জন্য দিতে হয় এখানে ট্যাবল একটা, ট্যাবলের জন্য দিতে হয় আমাদের ট্যাবল, যে ট্যাগটা আছে ওই ট্যাগটা। এই ট্যাবল ট্যাগের ভিতরে আমাদেরকে দিতে হবে, প্রথমে আমরা রো সিলেক্ট করি, তারপর হচ্ছে কলাম। প্রথমে এক একটা রো আমরা করে ফেলি, তারপর হচ্ছে আমরা কলাম গুলো করি। রো হচ্ছে এই যে ডানে বামে যেটা হয় সেটা, আর কলাম হচ্ছে উপরে নিচে যে ভাগটা হয় সেটা। তো ডানে বামে আমরা মানে কয়টা লাইন হবে, রো মানে কয়টা লাইন হবে সেটা আমরা আগে ডিসাইড করে ফেলি। যে যে কয়টা রো হয় আমরা সে কয়টা রো ক্রিয়েট করি। এরপরে রো এর ভিতরে আমরা প্রত্যেকটা রো কে আবার কয়টা ভাগে ভাগ করছি, কয়টা কলামে ভাগ করছি সেটা হিসাব করা হয়। তো রো এর জন্য এখানে দিতে হয় টিআর, আর কলামের জন্য দিতে হয় টিডি। এবং কলামটা যদি আপনার হেডিং হয়, ধরেন এটা প্রথম কলাম, তো প্রথম কলাম, ওটার জন্য আমি দিচ্ছি টিএইচ, মানে টেবল হেডিং, প্রথম যে কলামটা ওইটার জন্য, মানে কলামের প্রথম যে নেমটা থাকবে ওইটার জন্য, হেডিং এর জন্য। এভাবে আমি 3টা হেডিং দিয়ে দিচ্ছি। যেমন হচ্ছে এখানে দিচ্ছি নেম, আমি একটা স্টুডেন্ট টেবল করছি, নেম অ্যাড্রেস, আর এখানে হচ্ছে ফোন নম্বর। তাহলে এখানে 3টা কলাম আমি এখানে ক্রিয়েট করেছি। আর টিএইচ দেওয়ার মানে হচ্ছে এটা হচ্ছে হেডিং হবে, এগুলো হেডিং হিসেবে কাজ করবে। এরপর আমি চলে যাচ্ছি আমার সেকেন্ড রোতে। সেকেন্ড রোতে আমি ডাটাগুলো এন্ট্রি করবো। আমার নেমের জায়গায় নেম এন্ট্রি করবো, অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস, আর ফোন নাম্বারের জায়গায় ফোন নাম্বার। তো আমি এখানে দিয়েছি টিডি, কলামের জন্য হচ্ছে টিডি। তো আমি এখানে প্রথমে নেমের জায়গায় দিচ্ছি আমার নাম, দিচ্ছি ফুল নাম। তারপরে হচ্ছে কলামের জায়গায় আরেকটা অ্যাড্রেসের জায়গায় দিচ্ছি চিটাগং চট্টগ্রাম অ্যাড্রেসের জায়গায়, আর এখানে হচ্ছে ফোন নাম্বারের জায়গায় যে কোনো একটা নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে, তো এটা চলে গেল। এরপর আমি আরো একটা ট্যাবল করবো, আরো একটা রো করবো। সব কিন্তু ট্যাবল এই ট্যাগটার ভিতরে হতে হবে, এটার বাইরে হলে কিন্তু হবে না। আর একটা রো করছি আমি, এরপর হচ্ছে কলামে যাচ্ছি। টিআর মানে হচ্ছে রো, যতটা রো হবে ততটা টিআর হবে, যতটা কলাম হবে ততটা কলাম টিআর এর ভেতরে হবে, টিআর এর বাইরে কোনো কলাম হবে না। এখানে এমনি আন্দাজ মানে এমনি ইমাজিনারি কিছু জিনিস আছে, সবসময় যেভাবে নাম দেওয়া যাচ্ছে না, মানে
এখন হচ্ছে আমি এটা সেভ করে দেখি কি হচ্ছে। এই যে দেখেন এখানে কি হয়েছে, এটা হেডিং চলে এসছে, নেম, অ্যাড্রেস, ফোন নাম, এই তিনটা কি বোল্ড হয়ে এসছে। আর এখানে নিচে আমি যা দিয়েছি ওগুলো কি নর্মাল লেখা হয়ে এসছে। এখন আমরা এটাকে বর্ডার ইউজ করতে পারি এটাতে, কারণ ট্যাবেলের মধ্যে সাধারণত বর্ডার থাকে, আবার অনেক ট্যাবেল অবশ্য বর্ডার থাকে না। তো আমরা চাই যে বর্ডার ইউজ করলে জিনিসটা দেখতে সুন্দর হবে। তো সেক্ষেত্রে আমি এখানে ট্যাবেলের এখানে দিব BORDER, বর্ডার, বর্ডারে আমি 1 দিব, তাহলে এখানে একটা 1 ইঞ্চি বর্ডার হয়ে যাবে, 1 পিক্সেল। দেখেন একটা বর্ডার এখানে চারপাশে চলে এসছে। ওকে, তো বর্ডার হয়ে গেল। এখন হচ্ছে আমি যদি এটার নাম দিতে চাই, ধরেন টেবলটার আমি একটা নাম দিব, যে এটা টেবলটা কিসের টেবল। তো ওইটার জন্য আমাকে যেতে হবে টেবলের মধ্যে, ক্যাপশন। এই ক্যাপশন মানে হচ্ছে টেবলের নামটা দিব। আমি দিচ্ছি স্টুডেন্ট ইনফরমেশন। সেভ করে নিচ্ছি। দেখেন এটা ট্যাবলের নামটা চলে এসছে, স্টুডেন্টস ইনফরমেশন, মানে স্টুডেন্টের নাম, এই ট্যাবলটার নাম। ঠিক আছে, তো আমরা যদি পুরো টেবলটাকে আমরা সেন্টার নিতে চাই, সেক্ষেত্রে আবার স্টাইলের ভিতরে তারপরে করতে হবে কি, আমাদেরকে অ্যালাইন করতে হবে। ওকে, স্টাইল দিয়ে অ্যালাইন করতে হবে, টেবলটা আমরা সেন্টারে নিব এভাবে। এগুলো হচ্ছে সিএসএস এর কাজ, তারপর আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো এখন যদি আমি চাই যে আমার এই যে অ্যাড্রেস আর ফোন নাম্বার, এই দুইটা কলাম দুইটা একসাথে হয়ে যাবে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমি তো আলাদা আলাদা করে কলাম আর রো করলাম। এখন হচ্ছে আমি যদি চাই যে আমার এই অ্যাড্রেস আর ফোন নাম্বার এই দুইটা কলাম একসাথে হয়ে যাবে, সেক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে, সেক্ষেত্রে আমাকে এখানে ইউজ করতে হবে কলাম স্পান। কলামের জন্য হচ্ছে কোল স্পান, কোল স্পান। এখানে আমি কয়টা কলাম স্পান করব, দুইটা কলাম স্পান করব। তো দুইটা কলামের মধ্যে হচ্ছে দুইটা কলামের অ্যাড্রেস এন্ড কন্ট্যাক্ট, এটা দিলাম অ্যাড্রেস এন্ড কন্ট্যাক্ট। ওকে, অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট, এটা আমি কোল স্পান করে দিলাম। এখন দেখি সেভ, সেভ করে নিলাম। এখন দেখি এটা কলাম স্পান হয়ে যায় কিনা, দুইটা কলাম একসাথে হয়ে যায় কিনা। রিলোড দিচ্ছি, দেখেন এটা, এটা কিন্তু অ্যাড্রেস এন্ড স্পান হয়ে গেছে, দুইটা কলামের জায়গাটা এটা কিন্তু নিয়ে নিয়েছে। ওকে, যদি আমি কোল স্পান না দিই সেক্ষেত্রে কিন্তু এটা দুইটা কলামের জায়গা নিবে না, এটা একটা কলামের জায়গায় নিবে, তখন এটা বাইরে হয়ে যাবে, এই কলামটা কি বাইরে হয়ে যাবে, তখন ওটা আর কোল স্পান হবে না, কলাম স্পান করা হবে না। কলাম স্পানের জন্য আমাকে কি করতে হবে, দুইটা কলাম একসাথে নেওয়ার জন্য আমাকে, আমি যে দুইটা কলাম একসাথে নিব সেই দুইটা কলামের প্রথম কলামটাতে আমাকে কি করতে হবে, কোল স্পান দিতে হবে। কয়টা কলাম করব, দুইটা কলাম, তাহলে 2। আর যদি 5টা কলাম হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে 5। তো একই রকম হচ্ছে রোর ক্ষেত্রেও হবে, যে রো গুলো আপনি স্পান করতে চাইবেন তাহলে সেক্ষেত্রে এখানে ইউজ করতে হবে রো স্পান। এই রো স্পানের ব্যাপারটা আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট হিসেবে দিতে চাই, আপনারা রোজ পানটা অ্যাসাইনমেন্ট হিসেবে করবেন। ঠিক আছে, কিভাবে রোজ পানটা হবে ওই জিনিসটা, আমি তো কলাম পানটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, রোজ পানটা আপনারা অ্যাসাইনমেন্ট হিসেবে করে আমার অ্যাসাইনমেন্ট হিসেবে ওখানে দিয়ে দিবেন। ঠিক আছে, তো ট্যাবেল এখন শেষ। ট্যাবেলের পরে আমি চলে আছি লিস্টে। তো লিস্ট জিনিসটা কি, লিস্ট হচ্ছে আমরা তো
সবসময় বাজারে লিস্ট করি, তাই না? বাজারে যাওয়ার জন্য বা শপিং এ যাওয়ার জন্য, যে কোনো জায়গায় যাওয়ার জন্য আমরা লিস্ট করি। তো লিস্টের মধ্যে হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় 1 2 3 দিয়ে লিখি, আবার অনেক সময় দেখা যাচ্ছে ডট 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 দিয়ে লিখি, আবার অনেক সময় এবিসিডি দিয়ে লিখি, আবার অনেক সময় রোমান রোমান যে নাম্বার গুলো আছে ওগুলো দিয়ে লিখি। তো এই যে আমরা বিভিন্ন ভাবে লিখি, এইগুলার ভিত্তিতে লিস্টকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এখানে আমি লিখে দিয়েছি অলরেডি। লিস্ট হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে অর্ডার আর একটা হচ্ছে আনঅর্ডার। অর্ডার মানে হচ্ছে সাজানো, আর আনঅর্ডার মানে হচ্ছে সাজানো নয়। অর্ডার মানে হচ্ছে 1 2 3 ABCD এভাবে করে যে লিস্ট গুলো আমরা করি ওটা হচ্ছে অর্ডার লিস্ট। আর হচ্ছে যেটা সাজানো থাকে না, আমরা হয় ডট চিহ্ন দিই, না একটা কোনো গোল লাগে না, যে কোনো একটা সিম্বল ইউজ করে আমরা লিস্ট গুলো করি, যেটা কোনো সিকোয়েন্স থাকে না, কোনটার পর কোনটা আসবে তার কোনো সিকোয়েন্স নাই, ওইটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো এখন দেখি আমরা অর্ডার লিস্ট কেমনে লিখবো আর আনঅর্ডার লিস্ট গুলো কেমনে লিখবো। তো অর্ডার লিস্টের জন্য আমাদের ট্যাগ হচ্ছে ওএল, আর আনঅর্ডার লিস্টের জন্য হচ্ছে ইউএল। আনঅর্ডার লিস্ট ইউএল আর অর্ডার লিস্ট হচ্ছে ওএল। এরপরে আমাদেরকে দিতে হবে আমার লিস্টের মধ্যে কোন কোন আইটেম গুলো থাকবে। তো আমি দিব লিস্টের ভিতরে কয়টা আইটেম, এটা লিস্টের আইটেম গুলো হচ্ছে এলআই। এই এলআই ট্যাগ দিয়ে হচ্ছে এখানে আইটেম গুলো। আমি এখানে 3টা আইটেমের জন্য এখানে দিতে হবে আমাদেরকে, আমি কোন কোন লিস্টের নাম লিখবো, আইটেম গুলোর নাম কি কি। আমি দিচ্ছি টি কফি মিল্ক। আমি টি কফি মিল্ক এটা দিলাম। ঠিক আছে, এখন হচ্ছে আমার অর্ডার লিস্ট যেহেতু, এখন আমি কি 1 2 3 ইউজ করবো নাকি এবিসিডি ইউজ করবো ওইটা। তো ওইটার জন্য আমাকে দিতে হবে এখানে টাইপ। আমি কোন টাইপের ইউজ করবো, এখানে দেখেন 1 A, তারপর হচ্ছে রোমান 1, তারপর হচ্ছে স্মল এ, আর হচ্ছে স্মল রোমান 1। আমি যে রকমের দিতে চাই 1 2 3 এর জন্য আমি দিলাম 1 2 3। তাহলে এখানে আমি সেভ করে নিচ্ছি। সেভ করে আমি এখানে চলে যাই। এই যে দেখেন এখানে 1 2 3 চলে এসছে। আমি কিন্তু এখানে 1 2 3 দিইনি, আমি শুধু দিয়েছি অর্ডার প্লিজ টাইপ, ওয়েল টাইপ 1 দিয়ে দিচ্ছি। এখানে যদি ওয়েল টাইপের মধ্যে আমি স্মল এ ইউজ করি তাহলে দেখবেন এবিসি চলে আসবে। দেখেন এখানে এবিসি চলে এসছে। তো এটা হচ্ছে অর্ডার লিস্ট, এই টাইপ গুলো ইউজ করে করে অর্ডার লিস্ট বানানো। এরপর হচ্ছে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টের জন্য আমি একটু তাড়াতাড়ি হওয়ার জন্য আমি এখানে কপি করে পেস্ট করে দিচ্ছি। ওকে, এখন হচ্ছে আমাকে এখানেও আমার কিন্তু টাইপ আছে, ঠিক আছে, এখানেও কিন্তু আমাকে টাইপ দিতে হবে। তবে টাইপটা দেওয়ার জন্য এখানে আমাকে দিতে হবে স্টাইল। এটা এই স্টাইলটা এটা এখানে যে টাইপটা দিতে হবে এটা হচ্ছে ইয়ার ভিতর চলে যেতে হবে, স্টাইলের ভিতরে লিখতে হবে লিস্ট স্টাইল টাইপ। এরপরে কি কি স্টাইল আছে দেখেন, এখানে আমেরিকান আছে, সার্কেল আছে, ডেসিমেল আছে, ডিস্ক আছে, ইনহেরিট, লোয়ার অ্যালফাবেট, তারপরে লোয়ার গ্রিক, লোয়ার ল্যাটিন এরকম আছে। কিন্তু এখান থেকে আমাদেরকে আমি ধরেন ইউজ করলাম স্কোয়ার। ওকে, ডিস্ক লিস্ট স্টাইল টাইপ স্কোয়ার, স্কোয়ার টাইপস আমি দিব। আমি সেভ করে নিচ্ছি। দেখেন এখানে স্কোয়ার ঘরগুলো শো করছে। এরকম ডিস্কও আছে, সার্কেলও আছে, আবার আমি চাইলে নানও দিতে পারবো। নান হলে কি হবে, এখানে কোনো কিছু শো করবে না। আমি যদি এখানে দিই নান, তাহলে এখানে দেখা যাবে যে এখানে কোনো কিছু আর লিস্টের পাশে আর কোনো কিছু আসবে। এই যে দেখেন এখানে ডিস্ক যেটা ছিল, মানে স্কোয়ার যেটা ছিল ওটা চলে গেছে। আর ডিফল্ট এখানে থাকে ডিস্ক। ডিস্ক যেটা আছে সেটা হচ্ছে এখানে ডিফল্ট থাকে। আমি যদি এখানে লিস্ট স্টাইল টাইপ না দিই, মানে এই জিনিসটা যদি আমি না দিই, তাহলে সেক্ষেত্রে এখানে ডিস্কটা শো করবে। যেমন আমি দেখাচ্ছি, এখানে আমি এটা সেভ করে নিচ্ছি। প্রত্যেকটা চেঞ্জের পরে কিন্তু সেভ করতে হবে, সেভ ছাড়া হবে। এই যে দেখেন এখানে এগুলো কিন্তু ডিস্কে চলে এসছে, ঠিক আছে।
আমি কোনো কিছু যদি না দিই তাহলে সেক্ষেত্রে ডিস্কটা ডিফল্ট হয়ে যাবে, এখানে অটোমেটিক এটা ডিস্কটা নিয়ে নেবে, এখানে আর কোনো অপশন আমি চুজ করতে পারবো না। তো এটা হচ্ছে প্রয়োজন মতো, যেখানে যা দরকার হয় সেখানে তাই, ঠিক আছে। তো আমাদের লিস্টটাও সোজা ছিল, এটা দিয়ে লিস্ট দিয়ে আমরা কি করি এটা মাথায় আসতে পারে যে লিস্ট আমরা কেন শিখবো। লিস্টটা কিন্তু অনেক একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হচ্ছে আমরা যে আহ, আপনাদের যে মেনুটা করি, যেমন হচ্ছে আমি দেখেন আপনাদেরকে ইস্যুখনের ওয়েবসাইট। ইস্যুখনের ওয়েবসাইট ছাড়াও ফেসবুকে দেখা যায় যে হোম প্রোফাইল এগুলো যে পাশাপাশি আছে, ঠিক আছে। এই মেনুগুলা কিন্তু লিস্টের সাহায্যে করা, ঠিক আছে। এগুলো লিস্টের সাহায্যে করা হয়েছে, এগুলো লিস্ট দিয়ে করা হয়। তো এফবি গ্রুপের তো মিটিং আইডি দেওয়া হয়েছে, আপনি মনে হয় খেয়াল করেন। আপনি একটু এফবি গ্রুপটা ভালো মতো চেক করেন, তারপরে কিছু বলেন, ঠিক আছে। মিটিং আইডি 5 মিনিট আগে দিয়ে দেওয়া হয়েছে, এখন আপনি খুঁজে নিতে না পারলে সেটা সমস্যা। ওকে, তো এভাবে কিন্তু মিটিং আইডি দেয়া হয় না, তারপর আমি আপনাদের সুবিধার জন্য দিয়েছি। আমি আবারও ক্লাসের মাঝখানে এটা নিয়ে কথা বলছি, কারণ হচ্ছে এই যে মিটিং আইডি দেওয়াটা এটা আসলে একটু ঝামেলার ব্যাপার। তার চেয়ে বরঞ্চ আপনারা আপনাদের জুমে লগ ইন করবেন, আপনাদের যে আইডিটা দিয়ে আপনাদের জুম লগ ইন করা এই শিখনের ওয়েবসাইটের সাথে সেটাতে যাবেন। তো জুমে লগ ইন করার পর আপনারা নিশ্চয়ই এই জিনিসটা পান, এই জিনিসটা চলে আসে আপনাদের ওখানে। ওখান থেকে চলে যাবেন আপনারা, ওখান থেকে চলে যে হোমের পাশে হচ্ছে মিটিং, এই মিটিং এ চলে যাবেন। মিটিং এ যাওয়ার পরে দেখবেন যে অনেকগুলো ক্লাস আপনাদের এখানে চলে আসবে, এরকম আমার এখানে যেরকম আছে আপনাদের ওখানে ঠিক একই রকমই আসবে, এর চাইতে ভিন্ন রকম আসবে না। তো এই যে এখানে দেখবেন রিকারিং ক্লাস 1, রিকারিং ক্লাস 10, এরকম ক্লাস 10 এরকম করে করে নিচে চলে আসবেন, ক্লাস 3টা খুঁজে নেবেন। এই যে দেখেন ক্লাস 3 অন প্রোগ্রেস, ওকে। তো ক্লাস 2, ক্লাস 3, এরপর ক্লাস 4, ক্লাস 5, এভাবে। তো এখানে ক্লাস 3 এর মধ্যে আসলে আপনি স্টার্ট মেনুতে ক্লিক করবেন, জাস্ট হয়ে যাবে। এতটুকুটাই আপনি ক্লাসে জয়েন করতে পারবেন। জুম থেকে জয়েন করা অনেক বেশি ইজি, ঠিক আছে। আপনারা প্রথম প্রথম তাই আমি আপনাদেরকে মিটিং আইডি দিয়েছি, কিন্তু আসলে মিটিং আইডিটা দেওয়া হয় না আমাদের ওয়েবসাইট থেকে লগ ইন করার জন্য, আসলে এত কিছু, ঠিক আছে। ওয়েবসাইট থেকে লগ ইন করতে যেহেতু সমস্যা হচ্ছে, তাহলে জুম থেকে লগ ইন করেন। জুমে আপনাদের সবার ওখানে আছে কিন্তু এই জিনিসটা, আমার এখানে যা অপশন আছে জুমে আপনার ওখানেও একই অপশন আছে। তো এটা নিয়ে আমি আর পরে কোনো কথা বলবো না, এই জন্য আজকে বলে ফেললাম। মানে মিটিং আইডি দেওয়াটা আসলে ঝামেলা, আমার এখান থেকেও একটু মানে আইডি কপি পেস্ট করে দিব ওরকম না, একটু ঝামেলা আছে আমার এখানে মিটিং আইডিটা দিতে। ওকে, তো আর হচ্ছে এই জিনিসটা তো আপনাদের শিখতেও হবে, আপনারা জুম থেকে কিভাবে লগ ইন করবেন আপনাদের যে নির্দিষ্ট ক্লাসগুলো আছে ওগুলো। তো এখান থেকে লগ ইন করে নেবেন, বা জুমটা লগ ইন করাই রাখবেন, জুমটা লগ আউট করবেন না। যদি আপনাদের পার্সোনাল পিসি না থাকে সেক্ষেত্রে করবেন, যাতে পার্সোনাল আছে তারা জুমটা লগ আউট করবেন না, ওই জুমটাই রেখে দিবেন। জাস্ট জুমটা আপনি আপনার মেনু থেকে ক্লিক করে স্টার্ট করে ফেললেই হয়ে যাবে। মানে এই যে আমি আমার স্টার্ট মেনু থেকে নিয়ে নিচ্ছি জুমটা, আমি যদি এখন জুমে ক্লিক করি তাহলে আমার জুমের পেজটা চলে আসবে, হোম পেজটা চলে আসবে, কারণ আমার এখানে লগ ইন করা আছে, আমি লগ আউট করে নিই। তো আপনারাও যদি ওরকম করেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে। জুমের মধ্যে আপনি ক্লাসগুলো পেয়ে যাবেন, আপনাদের আর ঝামেলা হবে না। তো এরপরে আমি আসছি, আমাদের লিস্টটা মোটামুটি বোঝানো শেষ। হরিজন্টাল যে লিস্ট আছে, মেনুর ক্ষেত্রে যে লিস্টটা বললাম, এই যে লিস্ট গুলা দেখছেন এইগুলা কিন্তু সবগুলা লিস্ট দিয়ে করা, ঠিক আছে। এই মেনুগুলা এগুলো লিস্ট দিয়ে করা, কিভাবে এগুলো লিস্ট দিয়ে করবো এটা আমরা নেক্সট শিখবো। আমাদের যখন সিএসএস আসবো তখন আমরা শিখবো, কারণ এই লিস্টটা করার জন্য আমাদের সিএসএস বেশি জরুরি,
সিএসএস যদি আমরা না শিখি, একেবারে কিছু না জানি, সেক্ষেত্রে আমরা এই লিস্টটা করতে পারবো না। তো সিএসএস এর পার্ট এটা, এই জন্য আমি এটা সিএসএস এ করবো। আমি এটা এখানে দেখাচ্ছি না এই লিস্টটা কিভাবে করছি। ওকে, কারণ দেখালে আপনারা বুঝবেন না, অনেক অনেক কথাবার্তা বলতে হবে। তো তার চেয়ে আমরা আরো অনেক যে টপিকস গুলো আছে ওগুলো নিয়ে কথা বলবো। তো এরপরে হচ্ছে চলে যাই। ওকে, ব্লক ব্লক বলতে আমরা বুঝি যে অনেক কিছু জিনিস একসাথে নিয়ে একটু আলাদা করা, ঠিক আছে? একসাথে নিয়ে আলাদা করা ব্লক। যেমন হচ্ছে আবাসিক যে জায়গাগুলো থাকে, যে কোনো জায়গায় আবাসিক এরিয়াগুলোতে, ওখানে কিন্তু এ ব্লক, বি ব্লক, সি ব্লক এভাবে করে করে কিন্তু আলাদা করা আছে। তার মানে হচ্ছে এরিয়াটা অনেক বিশাল, তাই এটাকে মানুষের চেনার সুবিধার জন্য আরো অনেক সুযোগ সুবিধা তাদেরকে ঠিকভাবে দেওয়ার জন্য এটা কি করে, এ ব্লক, বি ব্লক, এত নাম্বার সেক্টর, 1 নাম্বার সেক্টর, 10 নাম্বার সেক্টর, এভাবে করে করে কি করে, ভাগ করে ফেলে। তাই না? উত্তরাতে আমরা দেখি যে সেক্টর ভাগ আছে, আর বিভিন্ন আবাসিকের মধ্যে আছে আপনার এ ব্লক, বি ব্লক, সি ব্লক, ডি ব্লক, এভাবে করে করে। তো এই ব্লক গুলা ভাগ করা হয় অনেক কিছু নিয়ে, অনেকগুলো বিল্ডিং নিয়ে। তো অনেকগুলো বিল্ডিং নিয়ে, তারপর হচ্ছে দোকান টোকান অনেক কিছু নিয়ে, স্কুল কলেজ সবকিছু মিলে এক একটা ব্লক করা হয়। তো ওখানের মধ্যে সবকিছু কিন্তু মোটামুটি থাকে। এখানে ব্লকটাও হচ্ছে ঠিক একই রকম। কম্পেয়ার করতে গেলে এমনি যে ব্লক গুলো আছে ওগুলোর মতোই এইখানের ব্লক গুলো, এই এইচটিএমএল এর ব্লক গুলো, এখানেও কিন্তু আপনার অনেক কিছু নিয়ে একটা নির্দিষ্ট ব্লক করা হয়, একটা নির্দিষ্ট জায়গায় এটাকে অ্যাটাচ করে ফেলা হয়, যাতে ওইটার জন্য নির্দিষ্ট কিছু সুযোগ সুবিধা আমরা দিতে পারি, ওটাকে নির্দিষ্ট কিছু কাজ করতে পারি, ওইটার জন্য নির্দিষ্ট ডিজাইন করতে পারি, এই রকম সুযোগ সুবিধার জন্য। তো এই ব্লকটা করা হয় এখানে হচ্ছে ডিভ দিয়ে। এটাকে বলা হয় ডিভিশন। ডিভ মানে হচ্ছে ডিভিশন, ডিআইভি, ডিভ বলা হয়। এটা মানে হচ্ছে ডিভিশন। তো আমার এখানে আগে থেকে আমি একটা হেডিং আর একটা প্যারাগ্রাফ কপি পেস্ট করে রেখেছিলাম, ঠিক আছে, যাতে আমাদের সুবিধা হয়। একটা হেডিং একটা প্যারাগ্রাফ আমি এখানে কপি পেস্ট করে রেখেছিলাম আমাদের সুবিধার জন্য। তো আমি এই হেডিং আর প্যারাগ্রাফটা মিলে একটা ব্লক করছি, ঠিক আছে। এর আগে তো এখানে পুরো ডিপ লিখলাম, আর এখানে যেখানে প্যারাগ্রাফটা শেষ হচ্ছে সেখানে গিয়ে আমি আরেকটা ডিপ দিচ্ছি, তাহলে এটা একটা ডিপ হয়ে গেল। আর এখানে আমি এই প্যারাগ্রাফটা আবার একটু কপি করে নিচে নিয়ে যাচ্ছি। ওকে, তো এটা হচ্ছে কি আপনার এই যে প্যারাগ্রাফটা এখানে, এখানে একটা ডিপ করলাম, আর এখানে হচ্ছে প্যারাগ্রাফটা আলাদা করে ফেললাম, ঠিক আছে, আরেকটা প্যারাগ্রাফ দিলাম আলাদা করে। তো দেখাচ্ছি আমি যে এই ডিপটার মধ্যে আমি আলাদা করে যে কাজটা করবো, এটা আমি এটা যে কাজটা করবো এটা এখানেই থাকবে, এটা অন্য কোথাও হবে না। যেমন আমি এই ডিপ ডিপ লেখা যতটুকু আছে এটার ভিতরে যে স্টাইলটা আমি এই, ঠিক আছে। এরপর হচ্ছে আবার এখানে প্যারাগ্রাফ যেটা আছে নতুন করে যেটা দিয়েছি, এটার জন্য আলাদা যদি আমি স্টাইল করি সেক্ষেত্রে এটা আবার আলাদা হয়ে যাবে। তো আমি এখানে গিভের এখানেই আমি স্টাইল দিয়ে করে ফেলছি। স্টাইল, স্টাইলের মধ্যে এখানে চলে যাচ্ছে, এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিচ্ছি। আমি এখানে টেক্সটের কালার চেঞ্জ করছি। টেক্সটের কালার চেঞ্জ করে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিলাম। এখন হচ্ছে আর কি ফন্ট, ফন্ট ফ্যামিলি চেঞ্জ করলাম, ফন্ট ফ্যামিলি দিয়ে দিলাম কার্সিভ। এতটুকু পর্যন্ত আমি চেঞ্জ করলাম, এরপর আমি সেভ করে দিলাম। সেভ করার পরে আমি এখানে চলে যাচ্ছি, এখানে আবার এটা দিয়ে ব্লকে এটাকে ডাবল ক্লিক করার পরে আমাদের এখানে চলে আসছে। দেখেন এই যে আমি এখানে ব্লকটা করলাম, এটা কিন্তু দেখেছেন একটা আলাদা কালার, লেখাটা কার্সিভ হয়ে গেছে, তারপর হচ্ছে কালারটা চেঞ্জ হয়ে, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি যে যে জিনিসগুলো ডিবের ভেতরে দিয়েছি সবকিছু কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে।
আর নিচে যে প্যারাগ্রাফটা ছিল এটা কিন্তু আলাদাই আছে, এটা এখনো এক হয়নি। এটার জন্য যদি আমি আবার মানে কিছু করতে চাই, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমাকে এখানে আবার আলাদা করে আবার এখানে স্টাইল করে এখানে করতে হবে। Kaya kinanga. Kaya umiindok. এটা কে কথা বলছেন? একটু আনমিউট, আপনারটা মিউট করেন, মিউট করেন, আপনার মাইক্রোফোনটা মিউট করে দেন। এই যেভাবে ক্লাসের মাঝখানে গুলো করলে সমস্যা। সবাই প্লিজ মিউট করে রাখবেন, ক্লাসের মাঝখানে কেউ ভাবে করে কথা বলবেন, এটা টোটালি ডিস্টার্বিং, খুবই ডিস্টার্বিং। ওকে, তো এখানে হচ্ছে আমি এখানে আবার আলাদা করে আমি আবার পি এর জন্য স্টাইল করতে চাইলে সেক্ষেত্রে আমি আবার পি এর জন্য স্টাইল করতে পারবো। এই একই রকম স্টাইল দিয়ে আমি যদি চাই যে এটার জন্য আমার ব্যাকগ্রাউন্ড কালার দিব, এটার জন্য আবার ব্যাকগ্রাউন্ড কালার দিব, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিলাম। আরো অনেকগুলো কালার আছে, ওগুলো থেকে আমি নিয়ে নিলাম একটা কালার। এরপরে আমি যদি চাই যে ফন্ট সাইজ চেঞ্জ করব, তাহলে ফন্ট সাইজে চলে যাচ্ছি আমি 25 পিক্সেল, এতটুকু পর্যন্ত দেখি আমি। আবার কে আনমিউট করেছেন? এরপরে আমি আবার চলে যাচ্ছি এটাতে, এরপর এটা রিলেট করে দিচ্ছি। দেখেন এটা আমি আবার টেক্সটটা বড় করেছি আর ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করেছি, এটা কিন্তু আলাদা হয়ে গেছে। তো এই যে এখানে এই যে আমি ডিভ ইউজ করলাম, এই ডিভটাই হচ্ছে আলাদা। মানে এখানে আমি ডিভের ভেতরে যদি আরো অনেক কিছু ঢুকাই, কোনো ইমেজ ঢুকাই বা আরো অনেক কিছু ঢুকাই, তাহলে এটার জন্য আমি আলাদা একটা কি করতে পারবো, প্রপার্টি ইউজ করতে পারবো। এই ডিভটা দিয়ে আমি কি করতে পারবো এখানে, আমার জন্য সুবিধা হবে আর কি। অনেকগুলো জায়গায় আমি একটা নির্দিষ্ট ডিজাইন করলাম, ওই ডিজাইনটা আর কোথাও গেল না। এখন আমি যদি পি এর এই যে পিটা, এই পি এর যে ডিজাইনটা এখানে করেছি, এই ডিজাইনটা যদি আমি এখানে ডিপ না দিয়ে, ডিপ দিয়ে যদি না করে এই পি এর জন্য স্টাইলটা করে দিতাম, তাহলে কি হতো, এখানে পি এর ক্ষেত্রে এখানে যতগুলা পি আছে ওই স্টাইলটা কিন্তু ওখানে চলে যেত। সিএসএস যখন আমরা করব ওই স্টাইলটা ওখানে চলে যেত। তো সেক্ষেত্রে কি হতো, আমি আর আলাদা আলাদা করে পি পাইতাম না, বা হচ্ছে যে আমার দরকার এক এক ধরনের জিনিস আমি পেলাম, তখন আর সবগুলো প্যারাগ্রাফ যখন একই হয়ে যেত তখন তো আর আলাদা করা যেত না। আমাকে তো আমার প্রয়োজন মতো প্যারাগ্রাফ গুলোকে আলাদা ডিজাইন করতে হবে। তো ওগুলোর জন্য হচ্ছে ডিভ হচ্ছে বেস্ট। ঠিক আছে, অনেকগুলা কোডিং আমরা একসাথে করে ওগুলোর জন্য একটা নির্দিষ্ট সিএসএস আমরা ইউজ করতে পারি, এগুলো হচ্ছে ডিভ এর মাধ্যমে। ওকে, ডিভিশন দিয়ে ভাগ করে। তো ডিভ এর পরেই আরেকটা জিনিস চলে আসে যে ক্লাস আইডি। তো ক্লাস আইডি হচ্ছে আমরা এখানে অল্প করে একটু জেনে নিব, এইটা ডিটেলস করা হবে সিএসএস এ, এটা সিএসএস এর টপিক। তো ক্লাস আইডি তে এটা অল্প করে জানছি যে ক্লাস আইডি হচ্ছে একটা সিলেক্টর। এরা কি করে, এরা সিএসএস ডিজাইনের জন্য আমাদেরকে ইজি করে দেয়। এই যে আমরা ডিভ ইউজ করেছি, ঠিক আছে, এখানে যে ডিভ ইউজ করলাম, এই ডিভটা যে আমি ইউজ করেছি, এখন এরকম তো আরো অনেক ডিভ থাকতে পারে। কোন ডিভ কিসের জন্য বা কোন ডিভের নাম কি, আমি যদি এই ক্লাস বা আইডি এগুলো দিয়ে আমি ডিভের প্রত্যেকটা ডিভে আলাদা আলাদা করে নাম দিতে পারি। সেক্ষেত্রে আমার শুধু তো আমি একটা মানে একটা ওয়েবসাইট ডিজাইন করতে আমি কখনো একটা ডিভ ইউজ করব না, আমার এখানে না হলেও 100-200টা ডিভ থাকবে। ঠিক আছে, না হলেও 100-200টা ডিভ থাকবে। তো 100-200টা ডিভের যদি নাম আমি সিলেক্ট করে দেই, তাহলে তো এটা আমারই সমস্যা, কোন ডিভের কাজ কোন ডিভে হবে, তাই না? এটা তো আমি নিজেই বুঝবো না। তাছাড়া হচ্ছে সবগুলো ডিভের কাজ একই হয়ে যাবে, তাহলে ডিজাইন পুরোটা একই হয়ে যাবে, তখন আর ওয়েব ডিজাইন আর মেইন জিনিসটা থাকলো না। এই জন্য ক্লাস আর আইডি এরা হচ্ছে সিলেক্টর, এদের মাধ্যমে হচ্ছে নাম, প্রত্যেকটা ডিভের নাম সিলেক্ট করা হয়, প্রত্যেকটা ডিভের নাম দেওয়া হয়। তো এই নামটা দেওয়ার জন্য কিভাবে দেওয়া হয়, এখানে দিতে হয়। নামটা দেওয়ার জন্য আমি এখানে আবার কপি পেস্ট করে রেখেছি টেক্সট গুলো, যাতে আমাদের সুবিধা হয়। ডিভ, ডিভ এর পরে হচ্ছে আমি ক্লাস দিলে ক্লাস,
অথবা আইডি দিলে হচ্ছে আইডি বা ক্লাস আর আইডি পাশাপাশি ইউজ করা যায়। তো ওটা আমরা পরে দেখবো। ডিভ এখানে শুরু করলাম আর এখানে গিয়ে শেষ করছি। দেখেন এখানে শুরু করলাম আর এখানে শেষ করলাম, এখানে ক্লাস দিয়ে দিলাম, ক্লাস এভাবে লিখে এখানে আমি একটা নাম দিব। আমি এইটা প্যারাগ্রাফটা আমার হচ্ছে কার নিয়ে, তো আমি এখানে কার দিলাম নাম। নামটা সবসময় আপনার যে কন্টেন্ট থাকবে, যা থাকবে এখানে ওই কন্টেন্ট অনুযায়ী হতে হবে, ওই কন্টেন্টের সাথে সামঞ্জস্য রেখে এই নামগুলো হতে হবে। তো আমি এখানে আবার চলে যাচ্ছি। এটা যেহেতু আমি ক্লাস ক্রিয়েট করেছি, তো ক্লাসের জন্য আমাকে এখানে কি করতে হবে, এখানে একটা আলাদা একটা সিএসএস আমাকে দিতে হবে যাতে এইখানে ডিজাইনটা হয়ে যায়, আলাদা হয়ে যায়। আচ্ছা আমি আবার এই জিনিসটা কপি করে নিচ্ছি। এই জিনিসটা আমি প্যারাগ্রাফটা আবার কপি করে আমি এটাকে ডিভের পরে দিচ্ছি কারণ হচ্ছে আপনাদের বোঝানোর জন্য যে আমি এখানে ক্লাসের মধ্যে যা দিব ওগুলা ওটার সাথে এই নিচের প্যারাগ্রাফটা কখনো এক হবে না। নিচের প্যারাগ্রাফটা কখনো এক হবে না। তো আমি এখানে চলে যাচ্ছি। তো যখন আমি এভাবে ডিভ দিব, তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ক্লাস নেম বা আইডি নেম এগুলো যখন দিব, তো এখানে যখন আমি আইডি ক্লাস নেম বা আইডি নেমটা দিব, তখন তখন আমাকে এখানে স্টাইলের মধ্যে চলে যেতে হবে। এটার আন্ডারে আমি যে সিএসএস গুলো করবো ওটার জন্য, এর মধ্যে যদি ক্লাস হয় সেক্ষেত্রে আমাকে দিতে হবে ডট, আর যদি আইডি হয় সেক্ষেত্রে আমাকে দিতে হবে হ্যাশ। ওকে, তো এখন আমার যেহেতু আমি এখানে ক্লাস ডিক্লেয়ার করেছি, তো আমি দিচ্ছি ডট, এরপরে নেমটা, এই যেখানে নেম হচ্ছে কার, তাহলে আমার এখানেও নেম হবে কি, এখানেও দিয়ে দেবো আমি কার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে এরপর আমি এখানে যা যা খুশি করবো, যেমন হচ্ছে আমি দিলাম ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, সেমিকোলন দিতে হবে অবশ্যই প্রত্যেকটা প্রপার্টি শেষ হওয়ার পরে, না হলে কিন্তু এগুলো কাজ করবে না। একটু হচ্ছে কালার দিব, কালার দিয়ে দিচ্ছি। ওকে, তারপরে ফন্ট ফ্যামিলি দিয়ে দিই কার্সিভ। ওকে, এতটুকু আমি এখানে দিয়ে দিলাম। তো আমি সেভ করে দিচ্ছি। সেভ করার পরে আমি চলে যাচ্ছি এখানে ক্লাস আইডি। এই যে দেখেন ঠিক আগেরটার মতোই কিন্তু চলে এসছে, আগেরটা এটার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই, কারণ আমি কোনো পার্থক্য করিই নাই। আমি আগেরটাতেও যা প্রপার্টিস দিয়েছি এখনো প্রপার্টিস একই দিয়েছি, শুধু বেশ কোন হচ্ছে আগেরটাতে আমি কোনো নেম দেই নাই, মানে কোনো ক্লাস আইডি কোনো কিছু দেই নাই, কিন্তু এখানে আমি ক্লাস আইডি দিয়ে ক্লাস আইডির কাজটা কোথায় নিয়ে গেছি, স্টাইলের ভিতরে নিয়ে গেছি। তো এটা হচ্ছে এটা ডিফারেন্স। এখন আমি যদি আবার এখানে পি এর জন্য কিছু করি, সেক্ষেত্রে এখানে আবার আবার ওই স্টাইল দিয়ে তারপর আমাদেরকে করতে হবে ব্যাকগ্রাউন্ড কালার, কালার একই প্রপার্টি দিতে পারবো, কোনো সমস্যা নাই। সেভ করে দিলাম, এরপরে দেখি। এই যে দেখেন এটা ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু বোঝা যাচ্ছে না যদিও, তারপরে ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে, একটু ভালো করে খেয়াল করে দেখবেন চেঞ্জ হয়েছে, আর হচ্ছে লেখাটা চেঞ্জ হয়েছে। ঠিক আছে, আমি যদি চাই এখানে ফন্ট সাইজটা চেঞ্জ করতে, ফন্ট সাইজ সেভ করে নিলাম। এখন দেখেন এখানে ফন্ট সাইজটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো এভাবেই আমরা আসলে এই ব্লগ ক্লাস আইডি এগুলো করে থাকি। তো এরপরে হচ্ছে আমরা এতক্ষণ তো অনেক গম্ভীর অনেক কিছু দেখলাম, এখন আমরা একটু মজার একটা জিনিস করি। ওকে, মজার একটা জিনিস করার আগে আমি এখানে একটু বলে নিই। এই যে আপনি হেড একটা জিনিস দেখছেন, হেড, ঠিক আছে, হেড, এই আমরা যে হেডটা দিই, এই হেডের ভিতরে আমি বলেছিলাম যে টাইটেল ছাড়াও লিংক ইউজ করা হয়, মেটা থাকে, এরকম আরো অনেক কিছু থাকে। তো এগুলো কি কি জিনিস থাকে?
অবশ্যই কমেন্ট ইউজ করা যায়, তবে কমেন্টটা সেখানে একটু অন্যভাবে করতে হয়, সিএসএস এর স্টাইলে করতে হয়। এইচটিএমএল এর কমেন্ট একভাবে করতে হবে, সিএসএস এর কমেন্ট আরেকভাবে করতে হবে, দুই জায়গায় দুইভাবে করতে হবে কমেন্ট। তো আমি তো এইচটিএমএল টা শিখাচ্ছি, এই জন্য এখন এইচটিএমএল এর কমেন্টটা দেখিয়েছি। সিএসএস এর টা যখন যাব তখন সিএসএস এর কমেন্টটা দেখাবো, ঠিক আছে? তো যেটা বলছিলাম, তো আমরা হেড যে দেখলাম, হেডের মধ্যে আমাদের প্রথমে কি থাকে, টাইটেল থাকে। এরপরে কি দেখেছি আমরা, স্টাইল দেখেছি, তাই না? স্টাইল দেখেছি, হেডের মধ্যে আমরা স্টাইলটাও দেখেছি। এরপর আমি বলেছি যে হেডের মধ্যে থাকে লিঙ্ক, এই যে লিঙ্ক, এই জিনিসটাও থাকে। লিঙ্কের কিন্তু আবার ক্লোজিং ট্যাগ নাই, এটা শুধু স্টার্টিং ট্যাগ আছে, লিঙ্ক থাকে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মেটা। মেটা হচ্ছে একটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটারও কোনো এন্ডিং ট্যাগ নাই, যেটা একটা সিঙ্গেল ট্যাগ, ঠিক আছে? এই মেটার ভেতরে আমরা ইউজ করি যে আমাদের এখানে কোন ক্যারেক্টার সেটটা আমরা ইউজ করেছি, মানে এই যে ওয়েবসাইটটা হয়েছে এখানে অ্যানসি ক্যারেক্টার সেট বা ইউনিকোড বা কোনটা, কোন ধরনের ক্যারেক্টার সেট এখানে ইউজ হয়েছে। তারপরে পেজের ডেসক্রিপশন থাকে, আমার পেজটা কি নিয়ে, এই যে পেজটা হবে এখানে হেড যে পেজটা হবে, এই পেজটা কি নিয়ে হবে, কোন সাবজেক্টের উপর হবে, কোন টপিকসের উপর হবে। তারপর হচ্ছে এটা কিওয়ার্ড থাকে, কিওয়ার্ড মানে হচ্ছে যে আমার এই পেজের মেইন ওয়ার্ড গুলো কি কি, এই পেজটা কোন ওয়ার্ড গুলো দিয়ে সার্চ করলে এই পেজটা আমি পাবো, গুগলে আমি কোন ওয়ার্ড দিয়ে সার্চ করলে আমি কোন এই পেজটা পাবো, ওটা হচ্ছে কিওয়ার্ড। তারপর হচ্ছে এটার অথর কে, মানে এই পেজটা কে লিখেছে বা কন্টেন্টটা কে লিখেছে, এবং আরো অনেক অনেক ডাটা এখানে থাকে। তো এইটা হচ্ছে মেটার কাজ, এখানে মেটার মধ্যে অনেক 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 জিনিস থাকে। তো প্রথম হচ্ছে যেমন হচ্ছে এখানে নেম, নেম দিয়ে থাকে হচ্ছে কিওয়ার্ড, এখানে কিওয়ার্ডস, ঠিক আছে? নেমের আমি এখন কিওয়ার্ডস দিব, এই জন্য এখানে কিওয়ার্ডস। আমি যদি ডেসক্রিপশন দিতাম তাহলে সেক্ষেত্রে ডেসক্রিপশন, আমি এটা এই মেটাটা দিচ্ছি কিওয়ার্ডস এর জন্য, ডেসক্রিপশনের জন্য তখন আরেকটা দিব। এই মেটা কিওয়ার্ডস এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমার কন্টেন্ট গুলো কি কি থাকবে, কন্টেন্ট হচ্ছে এইচটিএমএল, সিএস, ওকে? তারপরে জাভাস্ক্রিপ্ট আরো অনেক কিছু থাকতে পারে। এরপরে আমি আবার চলে যাচ্ছি এখানে, আবার আরেকটা মেটা দিচ্ছি, মেটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি নেম। নেমের মধ্যে গিয়ে যে এখানে অথর নেম নাকি ডেসক্রিপশন, এগুলো জেনারেটর, এগুলো সব যে কোনো একটা দিতে পারি। তো আমি দিয়েছি ডেসক্রিপশন, এটা ডেসক্রিপ্ট হবে, ডেসক্রাইব হবে। তো কন্টেন্ট, এটার মধ্যে কন্টেন্ট কি থাকবে, কন্টেন্ট দিয়ে দিব, কন্টেন্ট হবে ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন সম্পর্কিত কন্টেন্ট এই পেজটাতে আছে। তো এইভাবে মেটার মধ্যে আরো অনেক কিছু অ্যাড করা হয়। তো এই জিনিসটা হচ্ছে এসইও তে বেশি দরকার হয়, যারা এসইও বুঝেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সংক্ষেপ হচ্ছে এসইও, যেটা হচ্ছে যেটার মাধ্যমে যে এত হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ওয়েবসাইটের মাঝখানে কেন আমরা একটা নির্দিষ্ট ওয়ার্ড দিয়ে সার্চ করলে আপনার ওয়েবসাইটে আসবে, ঠিক আছে? ওই কেন আসবে এই জিনিসটা করার জন্য হচ্ছে এসইওটা। এখানে কোটি 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 ওয়েবসাইট কিন্তু আছে, এই কোটি কোটি ওয়েবসাইটের মধ্যে আপনার ওয়েবসাইটটা প্রথমে কিভাবে আসবে এই জিনিসটা করার জন্য এসইও করতে হয়। এসইও এর ওখানে কিওয়ার্ড, তারপরে ডেসক্রিপশন, এই জিনিসগুলো খুবই দরকার হয়। সেখানে মেটা একটা কি বলবো এসেনশিয়াল একটা জিনিস, মেটা ছাড়া কোনো ওয়েবসাইটে এসইও করা সম্ভব না, হবে না। এসইও ওই ইয়াটা উম, যেটা দিয়ে এসইও করা হয়, ঠিক আছে? তো সেই ইঞ্জিনটা, সেই জিনিসটা এই মেটার সাথে ইনক্লুড করা থাকে। মেটাতে এরা যে ডাটাটা আমি দিব সেই ডাটাটা এসইও তে পেয়ে যাবে, ঠিক আছে? সার্চ ইঞ্জিন যখন আমরা ঠিক করব তখন ওখানে পেয়ে যাবে। তো এটা খুবই ছোট একটা জিনিস আর খুবই একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঠিক আছে, মেটা জিনিসটা। এখন আমি আবার চলে যাচ্ছি একটা মজার টপিকসে, এটা হচ্ছে মার্কিউ হচ্ছে, আমরা এই যে আপনারা প্রতিদিন নিউজ হেডলাইন দেখেন, যে হেডলাইন গুলো যাচ্ছে 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 যাচ্ছে, হেডলাইন গুলো মানে একটু অন্যভাবে যায়, নিউজ গুলো নিচে, নিউজ গুলো একটু অন্যভাবে চলে যায়, এগুলো চলে যায় কোন থেকে আসে, আবার ব্যাক করে, আবার চলে যায়, আবার ব্যাক করে। তো এটা কিভাবে আসে, ঠিক আছে? এই কাজটাই হচ্ছে মার্কিউর কাজ। মার্কিউর জন্য আমাকে দিতে হবে মার্কিউ, মার্কিউ ট্যাগটা ইউজ করতে হবে।
এরপরে এখানে আমাকে মার্কির মধ্যে দিতে হবে ডিরেকশন। এটা কোন ডিরেকশনে আমি নিতে চাচ্ছি, লেফট টু রাইট, রাইট টু লেফট, আপ টু ডাউন, কোথায় নিতে চাচ্ছি। তা আমি প্রথমে দিয়ে দিচ্ছি রাইট, আমি রাইট সাইড থেকে এটা মাইক্রোটা হবে। তারপরে বিহেভিয়ার দিয়ে দিচ্ছি। এখন কি বিহেভিয়ার স্ক্রল হবে, অল্টারনেট হবে না স্লাইড হবে? তো আমি এখানে দিয়েছি অল্টারনেট, মানে একদিক থেকে যাবে আবার তার বিপরীত দিক থেকে আবার আসবে, মানে যাবে ধাক্কা, যেদিকে যাবে সেদিকে আবার ব্যাক করবে, যেদিকে যাবে সেদিকে আবার ব্যাক করবে। আর যদি আমি বিহেভিয়ারে কিছু না দিই সেক্ষেত্রে এটা চলে যাবে, যেদিকে যাবে সেদিক থেকে ব্যাক করবে, মানে যেদিকে যাবে তার বিপরীত দিক থেকে ব্যাক করবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি এখন। আমি এখানে দেখছি একটা এটা আমি দিলাম, সেভ করে দিলাম। এখন দেখি মার্কেট এখন কাজ করে। এই যে দেখেন এটা যাচ্ছে, রাইটে দিয়েছি তাই লেফট থেকে এটা রাইটে যাচ্ছে, লেফট থেকে এটা রাইটে যাচ্ছে, রাইটে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। দেখেন এই যে অল্টারনেটের জন্য এটা আবার ব্যাক করে চলে আসলো। যদি অল্টারনেট না হতো তাহলে কিন্তু এটা ব্যাক করে আসতো না, এটা অটোমেটিক চলে যেত। যেমন আমি ইচ্ছে দেখাচ্ছি, অল্টারনেটটা আমি দিচ্ছি। যে দেখেন রাইট সাইড থেকে এটা যাচ্ছে, রাইট সাইডে যাচ্ছে, লেফট থেকে রাইটে যাচ্ছে, এটা যাচ্ছে। দেখুন এটা পুরোটাই চলে যাবে, আবার এই পাশ থেকে ব্যাক করবে, এটা আবার এই পাশ থেকে ব্যাক করছে। ঠিক আছে, তাহলে অল্টারনেট দিলে এটা ধাক্কা খেয়ে চলে আসবে, আর অল্টারনেট না দিলে এটা মানে কি বলবো, এটা বিপরীত দিক থেকে আসবে। ঠিক আছে, তো চলে গেল, এখন এটা চলে গেল। এখানে রাইট লেফট আমি রাইট দিয়েছি, আপনি লেফট থেকে দিতে পারবেন, আপ থেকে দিতে পারবেন, ডাউন থেকে দিতে পারবেন, যে কোনো ভাবে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর আমি চলে যাচ্ছি এখানে আই ফ্রেম যেটা আছে। আই ফ্রেম জিনিসটা কি, আই ফ্রেম জিনিসটা হচ্ছে আমি একটা পেজের ভিতরে আরো একটা পেজ দেখা, যেমন হচ্ছে প্রথম আলো বা টেপসের যে নিউজ পেপার গুলো থাকে ওই পেজ গুলোতে সাধারণত এগুলো দেখা যায়, যে বা অনেক পেজে অনেক পেজে অনেক কিছুতে দেখা যায় এটা, যে একটা পেজের ভিতরে আরেকটা পেজ, আরো একটা বা দুইটা বা পাঁচটা পেজ ওরকম। তো ওইটা কিভাবে করে এটা দেখাই আমি। আই ফ্রেমের জন্য হচ্ছে আই ফ্রেম ট্যাগ, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ট্যাগ আছে, কিন্তু ওই ট্যাগ অনুযায়ী বসাতে হবে। এরপর আই ফ্রেমের ভিতরে আমি দিয়ে দেবো সোর্স। আমার সোর্সটা কি, আমি কোন কোন পেজটা দিতে যাচ্ছি। তো আমি এখানে যাচ্ছি যে প্রথম আলোর পেজটা। প্রথম আলোর লিঙ্কটা আমি এখানে দিব সোর্সে, তাহলে আমি এখান থেকে প্রথম আলোর এই লিঙ্কটা কপি করলাম, কপি করে এখানে চলে আসলাম, চলে আসার পর এখানে পেস্ট করে দিলাম। ওকে, এটা চলে গেল সোর্স। এরপর হচ্ছে আমাকে দিয়ে দিতে হবে হাইট, আমার এটা হাইট কতটুকু হবে, আমি দিচ্ছি 500 পিক্সেল, বৃত্ত দিয়ে দিচ্ছি 500, ওকে, হাইটও 500 পিক্সেল, বৃত্ত 500 পিক্সেল, এটা দিয়ে দিলাম। এখন হচ্ছে চেক করে নিই, চলে যাচ্ছে এখানে আইফ্রেমে। এই যে দেখো এটা কিন্তু প্রথম আলোর যে হোম পেজটা আছে ওই হোম পেজটা কিন্তু এখানে চলে এসেছে। আমি এটাকে যদি এখন স্ক্রল করি, নিচে নামি, এখন স্ক্রল করে নিচে নামছে, এটা পুরো প্রথম আলোর পেজটা কিন্তু এখানে চলে এসেছে। ঠিক আছে, এখানে মেনুটাও এসছে, মেনু আছে এখানে, আমি যে পেজে যেতে চাই সেই পেজে আমি চলে যেতে পারবো। ঠিক আছে, এই পুরো প্রথম আলোর পেজটা আমার এই ওয়েবসাইটের ভেতরে চলে আসলো। আমি চাইলে এটাকে আরো বাড়িয়ে আরো একটু বড় করে দিতে পারি, কোনো সমস্যা নেই, হাইট বিট বাড়িয়ে দিলেই হবে। তো আমি এটা এখন করতে যাচ্ছি না। এরপরে হচ্ছে আমি চাচ্ছি যে এটার পাশে আরো একটা আমি আইফোন রাখবো, আইফ্রেম আরেকটা করবো। ওখানে আবার কি, আবার সোর্সের ভিতরে এবার আমি চাইলাম যে আমি ইস্যু ফোনের যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটটা আমি এখানে
দিব। তাহলে আমি এখানে চলে যাচ্ছি শিক্ষণের ওয়েবসাইটে সোর্সটা কপি পেস্ট করে দিয়ে দিলাম। এখানে শুধু যে সোর্স দিবেন তা না, আপনি যে কোনো পেজে শো করাতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে ওই পেজের লিঙ্কটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। সোর্স মানে হচ্ছে লিঙ্ক দেওয়া, ওই পেজের লিঙ্কটাও আপনাকে এখানে কি করতে হবে, দিয়ে দিতে হবে। এরপরে আমি হাইট উইডথ দিয়ে দিতে পারি। হাইট উইডথ আমি আগেরটাতে কপি পেস্ট করে নিয়ে আসছি, এটা দিয়ে দিব হাইট উইডথ। হাইট উইডথ আমি এটা দিয়ে দিচ্ছি। এরপরে যদি আমি চাই আবার একটা বর্ডারও দিতে পারি, তাহলে বর্ডারের জন্য DOR বর্ডার। বর্ডার চাইলে আমি 1 পিক্সেলের একটা বর্ডার দিতে পারি বা 5 পিক্সেলের বর্ডার দিতে পারি, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে স্ক্রলিং এই যে একটু আগে আমি স্ক্রলিং করেছিলাম, ওটা এখন আমি অফ করে দেবো। আমি এখানে চাচ্ছি যে আমার কোনো স্ক্রল হবে না, কোনো পেজটা স্ক্রল করবে না, ওঠানামা করবে না। সেভ করে আসলাম। এই পেজটা আমি চাচ্ছি যে এখন যে পাশের যে পেজটা আছে ওঠানামা করবে না, সেক্ষেত্রে স্ক্রলিং নো। এখন দেখেন দুইটা পেজ পাশাপাশি চলে এসছে, দুইটা ওয়েবসাইট পাশাপাশি চলে এসছে, কিন্তু একটাতে স্ক্রল করা যাচ্ছে, একটাতে ইচ্ছা মতো আমি উঠতে নামতে পারছি। কিন্তু এখানে উঠানো আমার কোনো জায়গা নেই, এখানে কিন্তু স্ক্রল করার কোনো জায়গা নেই, কোনো অপশন নেই স্ক্রল করার, কারণ আমি অপশনটা বন্ধ করে দিয়েছি। আমি স্ক্রলিং করে দিয়েছি নো। ইনভাইটেড কমা না দিলে এখানে হবে না, এগুলো অনেক কেস সেন্সিটিভ, মানে হচ্ছে এগুলো এখানে যদি কোনো একটা জিনিস ভুল হয় সেক্ষেত্রে এটা আর শো করবে না। তো ইনভাইটেড কমা না দিলে আপনার এখানে শো করবে না, ইনভার্টেড কমা না দিলে। ঠিক আছে, ইনভার্টেড কমা যেটা আছে, তো ইনভার্টেড কমা আপনাকে অবশ্যই দিতে হবে। এখন আজকে এই টপিক গুলাই ছিল। প্রথমে দিয়েছিলাম আমি ট্যাবল শুরু করেছিলাম, ঠিক আছে, নর্মাল যে ছক করি আমরা ছকের মতো। এটা হচ্ছে ক্যারেক্টার সেটের নাম, আমি কোন ক্যারেক্টার সেটটা এখানে ইউজ করছি। আমি UTF-8 যে ক্যারেক্টার সেটটা আছে ওই ক্যারেক্টার সেটটা আমি ইউজ করছি। সো এটা হচ্ছে UTF-8, এটা হচ্ছে ক্যারেক্টার সেটের নাম। এখানে অনেক ধরনের ক্যারেক্টার সেট কিন্তু আছে, আপনি গুগলে সার্চ দিলেই পাবেন, ক্যারেক্টার সেট লিখে সার্চ দিলেই ওখানে পেয়ে যাবেন। তো CARSET ক্যারেক্টার সেট, CAR মানে ক্যারেক্টারের সংক্ষিপ্ত ফর্ম নেওয়া হয়েছে, আর হচ্ছে সেট। তো ওটা হচ্ছে যে ধরনের ক্যারেক্টার সেটটা এই আমরা আমাদের এই পেজটাতে ইউজ করা হয়েছে ওটা। ঠিক আছে, তো যা বলছিলাম আমরা এখানে শেষ করেছি কি বর্ডার, সরি ক্যাবলের মধ্যে আমরা নর্মালি যে ছক থাকে আমরা ওইরকম একটা ছক ক্রিয়েট করেছি এখানে নেম অ্যাড্রেস কন্ট্যাক্ট দিয়ে। সেখানে নেম অ্যাড্রেস কন্ট্যাক্ট ইনসার্টও করেছি আমরা TR হচ্ছে কলাম রো এর জন্য, আর এই যে কলাম গুলো আছে উপরে নিচে এগুলোর জন্য হচ্ছে TD। এই যে আমি নেম লিখলাম বা অ্যাড্রেস এন্ড কন্ট্যাক্ট লিখলাম, এই যেটা যে বোল্ড হয়েছে এটা হচ্ছে হেডিং এর জন্য। হেডিং আমি রোতেও দিতে পারি, হেডিং আমি কলামেও দিতে পারি, এটা হচ্ছে আমার প্রয়োজন অনুসারে ডিপেন্ড করবে আমি কোথায় দিব, রোতে দিব না কলামে। ঠিক আছে, আর ক্যাপশন যেটা আছে ক্যাপশনটা দিয়ে হচ্ছে আমরা এখানে নামটা দিয়ে দিয়েছি স্টুডেন্ট ইনফরমেশন, মানে হচ্ছে এই ট্যাবলটার নাম। বর্ডারটা ডাবল হচ্ছে এইখানের জন্য। ঠিক আছে, আমি এখানে আরো কিছু জিনিস কাজ করলে ওটা আমরা যখন CSS করবো তখন আরো ইজি হয়ে যাবে। CSS করছি না তো আমি এই জন্য ওখানে বুঝাতে চাচ্ছি না। এখন আপাতত আমাদের HTML এ যা যা আছে আমি ওটুকু নিয়েই আপনাদেরকে বুঝাতে যাচ্ছি। তো এরপরে হচ্ছে আমরা চলে গিয়েছিলাম ট্যাবলের পরে হচ্ছে লিস্টের মধ্যে হচ্ছে আমরা দুই ধরনের লিস্ট বলেছি, যে একটা অর্ডার একটা আনঅর্ডার। অর্ডারের জন্য হচ্ছে OL আর আনঅর্ডারের জন্য হচ্ছে UL। অর্ডারের মধ্যে হচ্ছে আমাকে টাইপ ফিক্সড করে দিতে হবে, আমি কোন টাইপের জন্য অর্ডার লিস্ট করবো, 1 2 3 4 দিয়ে করবো, ABCD দিয়ে করবো নাকি রোমান 1 2 3 4 দিয়ে করবো। তো ওইটা আমাকে এখানে টাইপের মধ্যে লিখে দিতে হবে। আর UL স্টাইলে আমি যদি লিখে না দিই সেক্ষেত্রে আমার ডিস্ক শো করবে, মানে ডিস্ক ট্যাবসের যে সাইডের স্টাইল গুলো ডিস্ক হয়ে যাবে। ওকে, আর যদি আমি এখানে নান দিয়ে দিই তাহলে এখানে নান শো করবে। আরো অনেক ধরনের লিস্ট আছে,
আরো অনেক ধরনের টাইপ আছে, ওই টাইপগুলো আমরা নিজেরা একটু দিয়ে চেষ্টা করব। টেবিলের মধ্যে আছে আমাদের অ্যাসাইনমেন্ট হবে টেবিল, আমরা একটা 5টা কলাম আর হচ্ছে 5টা রো অ্যাড করে একটা 5টা রো আর 5টা কলাম দিয়ে আমি একটা টেবিল ক্রিয়েট করব। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। লিস্টের জন্য হবে আপনারা এই যে আমি এবিসিডি দেখিয়ে দিলাম, আর বাকি যেগুলো আছে ওগুলো দিয়ে অর্ডার লিস্ট, আর হচ্ছে আনঅর্ডার লিস্টের জন্য আরো অনেক কিছু বাকি ছিল না, স্কোয়ার, সার্কেল, ওইগুলো দিয়ে আপনারা আনঅর্ডার লিস্ট করবেন। এটা হচ্ছে লিস্টের জন্য। এরপর হচ্ছে আমরা চলে যাচ্ছি ডিভ এর ক্ষেত্রে। ডিভ এর মধ্যে আমরা কি বলেছি যে অনেকগুলা কোড একসাথে করে আমরা একটা নির্দিষ্ট ডিজাইন করার জন্য ওইটাকে আমরা ডিভ হিসেবে ইউজ করি। তো যদি আমরা ওই ডিজাইনটা নির্দিষ্ট করে না দিই, সেক্ষেত্রে দেখা যাবে যে আমি যদি কোনোটার জন্য ডিজাইন করি, সেক্ষেত্রে তো অন্যগুলোতেও অ্যাপ্লাই হয়ে যাবে। যেমন আমি যদি এখানে প্যারাগ্রাফ দিয়ে ডিজাইনটা করি পি দিয়ে স্টাইলের মধ্যে, তাহলে পি এ এখানেও একটা পি আছে, এখানেও একটা পি আছে, এই দুইটা পি এর জন্য একই স্টাইল হয়ে যাবে। কিন্তু আমার তো একই স্টাইলের দরকার নেই, আমার দুইটা স্টাইলের দরকার। সেক্ষেত্রে আমাকে এই যে ডিভ ইউজ করতে হবে। ডিভ ইউজ করে আমি এটাকে ভাগ করে নিব, ভাগ করার পরে আমি এটার মধ্যে সিএসএস ক্রিয়েট করবো, সিএসএস যা দেয় তা দিব। তো এই ডিপটাকে সুবিধা করার জন্য আমাদের দুইটা জিনিস আছে, সিলেক্টর দুইটা, সেটা হচ্ছে নেই সরি ক্লাস আর হচ্ছে আইডি। তো ক্লাস আর আইডি এগুলো হচ্ছে ডিভ এর নাম। ডিভ এর নাম এগুলো ইন্ডিকেট করে আমি কোন ডিভে কোন কাজটা করছি, বা কোন ডিভে কোন ডিজাইনটা দিব, কোন ডিভ কোন টপিকস এর উপর, এই জিনিসটা, এগুলো সব জিনিস হচ্ছে ডিভ এর উপর, ডিভ এর নাম, নামের উপর ডিপেন্ড করে। নাম হচ্ছে ক্লাস অথবা আইডি। ক্লাস দিলে আমাদেরকে এখানে স্টাইলের মধ্যে গিয়ে দিতে হবে ডট, আর যদি আইডি হয় তাহলে দিতে হবে হ্যাশ। হ্যাশ দেওয়ার পরে হচ্ছে আমাদের ক্লাস বা আইডির নামটা, নামের পরে হচ্ছে স্টাইলে যেভাবে আমরা দেখি যে সেকেন্ড ব্র্যাকেটের পরে এটা করতে হয়, সেকেন্ড ব্র্যাকেটের পরে প্রপার্টিজ গুলো দিতে হয়, সিএসএস গুলো করতে হয়, ওইভাবেই আমরা এখানে সিএসএস গুলো করে নিই। ওকে, তো এটা হচ্ছে আমাদের ডিভ এর পরে হচ্ছে ক্লাস আইডি। এরপরে হচ্ছে আমি দেখাচ্ছিলাম হেড। হেডের ভিতরে হচ্ছে আমি এখানে মেটার মধ্যে আমার থাকবে, আমার এখানে কিরকম ক্যারেক্টার সেট ইউজ করা হয়েছে, পেজ ডেসক্রিপশন কিরকম, কিওয়ার্ডটা কি, অথর কে কে আছেন, আরো অনেক অনেক ডাটা যেগুলো আছে, তো ওগুলা রিফ্রেশ, রিফ্রেশ করা কোনো পেজকে, ওই জিনিসটা আমরা শিখবো সামনে। তো ওগুলো কিভাবে করে, ওগুলো সবকিছু করা হয় মেটার মধ্যে করা হয়। তো এখানে আবার মেটা ছাড়াও এখানে স্টাইল ইউজ করেছি আমরা একটু আগে, তারপরে লিঙ্ক ইউজ করবো। আমরা যেমন সিএসএস পেজ বা অন্য আরো অনেক পেজ গুলোকে একটা পেজের সাথে একটা কানেক্ট করবো, সেক্ষেত্রে আমরা কি করি, লিঙ্ক ইউজ করি, লিঙ্ক দিয়ে আমরা কানেক্ট করি। এরপরে হচ্ছে আমাদের পরের টপিকটা হচ্ছে মার্কিউ। মার্কিউ খুবই মজার একটা জিনিস, যেটা হচ্ছে আমরা হেডলাইন দেখে থাকি টিভিতে। তো সেই হেডলাইন গুলা কিভাবে আসা যাওয়া করে ওই জিনিসটাই, কিভাবে এটা ডান থেকে বামে যায়, বাম থেকে ডানে যায়, এরকম যে হেডলাইন গুলো আসা যাওয়া করে, ওই হেডলাইন গুলো আসা যাওয়া করে এভাবে মার্কিউ। তো মার্কিউর জন্য মার্কিউর হচ্ছে আপনার ডিরেকশনটা দিতে হবে, আর বিহেভিয়ারটা যদি আপনি চান যে বিহেভিয়ার অল্টারনেট হবে, সেক্ষেত্রে আপনি অল্টারনেট দিয়ে দিবেন, বা স্ক্রলিং এর মতো হবে ওরকম স্ক্রলিং একটা দিয়ে দিবেন। কিন্তু যদি বিহেভিয়ার আপনার মনে হয় যে না হবে না, আমি কোনো বিহেভিয়ার রাখবো না, সেক্ষেত্রে আপনি যদি দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে এটা এরকম বিহেভিয়ারটা শো করবে, এটা এইভাবে চলে যাবে, আবার এদিক থেকে ব্যাক করবে, যেদিকে যাবে সেদিক থেকে আবার ব্যাক করবে ওই লেখাটা। যেমন দেখেন এটা চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে, আবার এইখান থেকে ব্যাক করবে, এই যে দেখেছেন এখান থেকে আবার লেখাটা ব্যাক করছে, এভাবে করে প্রত্যেকটা লেখা ব্যাক করতে থাকবে। তো আমি এটা ডিরেকশন দিতে পারি, রাইট থেকে লেফটে ব্যাক করবে না লেফট থেকে রাইটে ব্যাক করবে। রাইট ক্লিকলে হচ্ছে এটা রাইটের দিকে যাবে, লেফট হলে এটা লেফটের দিকে যাবে। তো এটার উপর ডিপেন্ড করবে। এরপর হচ্ছে আমাদের আজকে শেষ টপিক ছিল হচ্ছে আই ফ্রেম। আই ফ্রেম মানে হচ্ছে আমরা এই একটা ওয়েবসাইটের ভেতরে আরো অনেকগুলা ওয়েবসাইট নিয়ে আসতে পারি আই ফ্রেমটা ইউজ করে। যেমন আমি এখানে 2টা ওয়েবসাইট এনেছি, আপনারা চাইলে 3-4টা ওয়েবসাইট এখানে নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এগুলো ছিল আজকের টপিক।